ইউরিন ইনফেকশনের ক্ষেত্রে এই আরবিসিটা খুব বেশি পরিমাণে বের হয়ে যায়, সেক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট পদ্ধতিটা কীরকম হয়ে থাকে? ইউরিন আসলে ইনফেকশন হলে যেটা হচ্ছে পেশেন্ট অনেক সময় জ্বর নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অনেক সময় কিডনির এলাকায় পেশেন্টের ব্যথা হতে পারে, অথবা তলপেটে ব্যথা হতে পারে, প্রস্রাব করার সময় তার হয়তো ডিজুরিয়া বা যন্ত্রণা হতে পারে। এই সমস্ত উপসর্গ নিয়ে ইউরিন ইনফেকশন আসতো। তখন ইউরিনে যেটা পাই আমরা অনেক পাস সেল পাই, হ্যাঁ পাস সেল পাই, এবং তখন আমরা কালচার করতে দিলে কোনো স্পেসিফিক যে অর্গানিজম বা ব্যাকটেরিয়া দিয়ে হলে সেই ব্যাকটেরিয়ার গ্রোথটা আসে, এবং কালচারের সাথে আমরা একটা সেন্সিটিভিটি টেস্টও করাই। তখন বলা হয় যে সেই পরীক্ষায় বলে দেয় যে এই অ্যান্টিবায়োটিকটা এই অর্গানিজমের ক্ষেত্রে কার্যকরী হবে, তখন আমরা সেই অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীর চিকিৎসা করি। আর আরবিসি যদি আপনি জানতে চান, তাহলে আরবিসি আসলে প্রস্রাবে ইনফেকশনের জন্য অত গুরুত্বপূর্ণ বিষয় না, তবে যদি কারো প্রস্রাবে আরবিসি যায়, সাথে প্রোটিন যায় এবং আরবিসি কাস্ট বলে একটা জিনিস যায়, তখন আমরা নিশ্চিত হতে পারি যে তার হয়তো কিডনিতে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে। বাংলাদেশের মানুষের এই গ্লোমেরুলোনেফ্রাইটিস হবার প্রকোপটা আসলে কতটুকু? 10 বছর আগের কথা বা 15 বছর আগের কথা যদি বলি, তখন যদি বলা হতো যে আসলে ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল হওয়ার প্রধানতম কারণ হিসেবে কিন্তু তখন বলা হতো গ্লোমেরুলোনেফ্রাইটিস। এখন কিন্তু ডায়াবেটিস আসলে সারা বিশ্বে এমনভাবে তার পরিমাণ বেড়ে গেছে এবং এটার কমপ্লিকেশন বেড়ে গেছে, এবং আমাদের দৈনন্দিন যে খাদ্যাভ্যাস, আমাদের যে ব্যায়াম না করার প্রবণতা, খাদ্যাভ্যাসের প্রবণতা, স্থূলতা, এগুলি সব কিছু মিলেই কিন্তু ডায়াবেটিস এবং অন্যান্য অনেক রোগ হওয়ার প্রবণতা কিন্তু বেড়ে গেছে। এবং ওবেসিটিও কিন্তু বলা হয় যে কিডনি রোগের এটাও কিন্তু একটা কারণ। তো সেই হিসেবে কিন্তু আসলে এগুলো যদি আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, এখন কিন্তু বলা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকলের প্রধানতম কারণ হচ্ছে ডায়াবেটিস, দ্বিতীয়ত হচ্ছে হাইপারটেনশন, এবং 3 নম্বর কজ হিসেবে এখন বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস বা কিডনিতে প্রদাহ। সেটা সারা বিশ্বে যেরকম, আমাদের দেশেও সেরকমই। গ্লোমেরুলোনেফ্রাইটিস যাদের হচ্ছে তাদের আসলে নর্মালি যে ট্রিটমেন্টটা ইনস্ট্যান্ট যেটা করতে হয়, পরবর্তী সময়ে কি সেটা দীর্ঘমেয়াদীভাবে কন্টিনিউ করতে হয় কিনা? কিডনিতে প্রদাহ বা গ্লোমেরুলোনেফ্রাইটিসের চিকিৎসার ক্ষেত্রে যে কারণটা আমরা বের করি বা আসলে কোন ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস তার হয়েছে, সেই কারণটা আগে বের করা অনেক বেশি জরুরি। যেমন আমি যেটা বললাম আপনাকে, যে প্রাইমারি গ্লোমেরুলোনেফ্রাইটিসের ক্ষেত্রে আমরা কিডনি বায়োপসি করে যে কারণটা বের করি, সেটা আমরা চিকিৎসা দিই, এবং একটা যেমন মিনিমাল চেঞ্জ ডিজিজ বলেন বা ফোকাল সেগমেন্টার, এই ধরনের বিভিন্ন নাম আছে, সেগুলোর ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি, এবং সেখানে বলা হয় যে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ বিভিন্ন ইউজ করা হয়, এবং সেটা রোগীদেরকে আমরা সেই সমস্ত চিকিৎসা দিয়ে ফলো আপে আসতে বলি। 1 মাস পর পর, 15 দিন পর পর বা বিভিন্ন মেয়াদে তারা ফলো আপে আসে। তখন আমরা দেখি যে তার এই যে প্রস্রাবের সাথে যে প্রোটিন নিঃসৃত হচ্ছে, সেটার পরিমাণটা কতটুকু কমে আসছে, তার যদি কিডনিটা সেরাম ক্রিয়েটিনিন যদি বেশি বেড়ে যায়, সেটা কতটুকু কমে আসছে, এভাবে ফলো আপের মাধ্যমে আস্তে আস্তে আমরা নির্ণয় করি তার যে চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটা কতটুকু তার শরীরে কাজ করছে। অনেক সময় দেখা যায় যে সেই চিকিৎসা পদ্ধতি চালানোর মধ্যে দেখা যায় যে কোনো ওষুধ হয়তো তার ক্ষেত্রে কার্যকর হচ্ছে না, তখন বিকল্প হিসেবে অন্য আরেকটা ওষুধ হয়তো প্রয়োগ করা হয়। তবে একটা পার্সেন্টেজ অফ পিপল বা পেশেন্ট কিন্তু এই চিকিৎসার মধ্যে দিয়ে তারা কিন্তু আসলে এই চিকিৎসায় হয়তো রেসপন্ড না করে হয়তো ক্রনিক কিডনি ডিজিজ বা দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে আসলে অনেক সময় অনেক রোগীরা বুঝতেও পারে না, তারা কিন্তু আমাদের কাছে আসেই হচ্ছে দীর্ঘমেয়াদী কিডনি বিকল হয়ে যাওয়া জনিত রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ নিয়েই প্রেজেন্ট করে। তখন আমাদেরকে আসলে তাদেরকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি বা হিসেবে ডায়ালাইসিস বা কিডনি ট্রান্সপ্লান্টেশনের কথা চিন্তা করতে হয়।